শুভেচ্ছা। বাংলাদেশ প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মাঠ ছাড়লেও ভারতের জেনজিরা লড়াই ছাড়েনি। বিজেপি আরএসএস এর বিরুদ্ধে চলছে আদর্শিক লড়াই। সরকারের নতুন মাথা ব্যথা ব্যাটারি চালিত রিকশা। বিদ্যুতের ঘাটতির সঙ্গে রাস্তায় বিশৃঙ্খলা, কিছুই নিয়ন্ত্রণে আসছে না। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। কুনাল চৌধুরী গত 14 জুলাই ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহর ছেড়ে রাজধানীর নয়াদিল্লিতে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভে যোগ দিতে রওনা হন। তখন তিনি জানতেন একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে তার সামনে অদূর ভবিষ্যতে বাড়ি ফেরার সুযোগ খুবই কম। পাঞ্জাবের আরেক শহর জালন্ধরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ালেখা করেন কুনাল। ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিট ইউজি 2026 এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী নয়াদিল্লিতে যে বিক্ষোভ করেছিলেন তাতে অংশ নিয়েছিলেন কুনাল। প্রশ্নপত্র ফাঁসের ওই ঘটনাকে ঘিরে 20 জনের বেশি পরীক্ষার্থী আত্মহত্যা করেন এবং সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনামলে ভারতে বড় বড় যেসব বিক্ষোভ হয়েছে তার মধ্যে অন্যতম ছিল জেনজিদের ওই বিক্ষোভ। তরুণদের ওই বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হন। পাশাপাশি সরকার ভর্তি পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের নির্দেশ দিয়েছে। এসব ঘটনা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকারের অজেয় ভাবমূর্তিতে ফাটল ধরিয়েছে বলে মনে করা হচ্ছে। বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে কুনাল অন্য বিক্ষোভকারী ও সম্পূর্ণ অপরিচিত মানুষের সঙ্গে নিজের 19তম জন্মদিন উদযাপন করেছিলেন। কুনাল আল জাজিরাকে বলেন, আমার বাবা ভারতীয় জনতা পার্টি বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস এর সদস্য। আমিও দিল্লিতে আসার জন্য বাড়ি ছাড়ার আগ পর্যন্ত আরএসএস এর সদস্য ছিলাম। বিক্ষোভের সময়সূচির সঙ্গে মিলে যাওয়ায় আমি আমার শেষ সেমিস্টারের পরীক্ষাগুলো দিতে পারিনি। কুনালের বাবা জীবন চৌধুরী একজন ব্যবসায়ী। কুনাল তার পরিবারের এমন কোনো সদস্যকে দেখেননি যিনি আরএসএস করেন না। তিনিও তাই অনিচ্ছা সত্ত্বেও একই পথ অনুসরণ করেন, যদিও মন থেকে তিনি কখনো সত্যিকার অর্থে এর মধ্যে ছিলেন না বলে দাবি করেন। আরএসএস এর কার্যক্রম নিয়ে কুনাল বলেন, তারা এমন কোনো কিছু শেখায় না যেটা আপনার কাজে লাগতে পারে। তারা শুধু শেখায় কিভাবে মুসলিম ও দলিতদের ঘৃণা করতে হয়। এই শিক্ষার্থী বলেন, আমি পৃথিবীকে যেভাবে দেখি আর যাদের মধ্যে বড় হয়েছি তারা যেভাবে পৃথিবীকে দেখে, এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ব্যবধান এখন অনেক বেশি বেড়ে গেছে। বিজেপির বিরুদ্ধে সংঘ প্রচারের বিরুদ্ধে ভারতের তরুণরা ভাবতে শিখেছে। একটি আন্দোলন তাদের শিখিয়েছে কিভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প মোকাবেলা করতে হয়। প্রয়োজনে পরিবারের বিরুদ্ধে গিয়ে একটি হিন্দু রাষ্ট্র গঠনের আদর্শের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে জেনারেশন জেড। ভারত বদলে গেছে। সারা দেশের অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ব্যাটারি চালিত রিকশা সড়ক মহাসড়কে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে জ্বালানি সংকটের এ সময় বিদ্যুৎ ব্যবস্থাপনার উপর তৈরি করছে বাড়তি চাপ। রাত 12টার পরে সব যান চার্জ দেওয়ার কারণে সে সময় প্রত্যাশিত হারে বিদ্যুতের চাহিদা কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা। ফলে সড়ক ব্যবস্থাপনা থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ দুই জায়গাতেই চাপ তৈরি করছে ব্যাটারি রিকশা। এই যান নিয়ন্ত্রণে এখন নিবন্ধন, লাইসেন্সিং, রুট নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদন নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারি রিকশার সংখ্যা ও বিদ্যুৎ ব্যবহারের সুনির্দিষ্ট হিসাব এখনো কোনো সরকারি সংস্থার হাতে নেই। সব মিলিয়ে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ব্যাটারি চালিত রিকশা এখন দেশের সড়ক ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য বড় মাথা ব্যথা হয়ে উঠেছে। অবশ্য বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বিদ্যুৎ সমস্যার জন্য অটোরিকশাকে দায়ী না করে এর বৈধ চার্জিং স্টেশনে স্থাপন করাই যথাযথ সমাধান আনতে পারে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে নিবন্ধিত প্যাডেল রিকশার সংখ্যা 2,20,000-এর বেশি। খাত সংশ্লিষ্টদের হিসাবে সিটি কর্পোরেশনের নিবন্ধনের বাইরে রয়েছে আরও কম বেশি 10 লাখ প্যাডেল রিকশা। এসব রিকশার জন্য নিবন্ধনের সুযোগ থাকলেও দেশের প্রচলিত আইনে ব্যাটারি চালিত 3 চাকার যানগুলোর নিবন্ধনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই। ফলে ঢাকা মহানগরে ঠিক কী পরিমাণ যান্ত্রিক রিকশা চলাচল করে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারি কোনো সংস্থার কাছে নেই। খাত সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী সংখ্যাটি বেশ কয়েক লাখ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ধারণা, সারা দেশে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইকের সংখ্যা 45 থেকে 50 লাখের মতো।
অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য অনুযায়ী সারা দেশে আনুমানিক 60 লাখই থ্রি হুইলার চলাচল করছে। এর মধ্যে শুধু রাজধানীতে রয়েছে প্রায় 20 লাখ যান। ব্যাটারি চালিত রিকশার বিশৃঙ্খল চলাচল, যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো, ইউটার্ন নেওয়া এবং মূল সড়কে উঠে আসার প্রবণতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বাস, রিকশা, ইজি বাইক ও ব্যক্তিগত গাড়ির মধ্যে সমন্বিত রুট পরিকল্পনা না থাকায় শহরের পরিবহন ব্যবস্থার উপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। এর সঙ্গে চালকের প্রশিক্ষণ ও লাইসেন্স, যানবাহনের মান এবং ফিটনেস নিয়ন্ত্রণ দুর্বলতা থাকায় সড়ক নিরাপত্তার ঝুঁকিও বেড়েছে। বাহনের সংখ্যার পাশাপাশি এসব রিকশার চার্জে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তার নির্দিষ্ট হিসাব নেই। তবে বিপিডিবির পর্যবেক্ষণ, রাত 12টার পর পিক টাইম শেষ হলে বিদ্যুতের চাহিদা 1 থেকে 1,500 মেগাওয়াট কমে আসার কথা থাকলেও তা হচ্ছে না। এর বড় অংশ ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইকের ব্যাটারি চার্জে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করছে সংস্থাটি। সিপিডির তথ্য অনুযায়ী সারা দেশে এই থ্রি হুইলারের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 5%, অর্থাৎ দৈনিক প্রায় 750 মেগাওয়াট। ঢাকায় অনুমোদিত 3,300টি চার্জিং স্টেশনের বিপরীতে প্রায় 48,136টি অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে। এসব অবৈধ চার্জিং পয়েন্ট বিদ্যুৎ ব্যবস্থার উপর অপ্রাতিষ্ঠানিক চাপ তৈরির পাশাপাশি সরকারকে প্রতি বছর প্রায় 4,000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত করছে বলে জানিয়েছে সংস্থাটি। নিম্নমানের ব্যাটারি ব্যবহার এবং ব্যবহৃত ব্যাটারি যথাযথভাবে ব্যবস্থাপনা না করা আরেকটি সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি তৈরি করছে। 1947 সালের আগস্ট, রক্তের সাগরের মাঝে দ্বীপের মতো জন্ম নিল দুটি নতুন রাষ্ট্র। সেই জন্মের উৎসবে কোটি কোটি মানুষের জীবন বদলে গেল মৃত্যু আর দেশান্তরের গন্ধ গায়ে মাখিয়ে। যে রাস্তাগুলো কখনো স্বপ্ন বয়ে নিয়ে যেত, সেগুলোই যেন হয়ে উঠল মৃত্যুর পথ। যে ট্রেনগুলো কখনো প্রিয়জনকে ফিরিয়ে আনত, সেগুলোই নিয়ে এলো শুধু লাশ। সাদাত হোসেন মান্টুর গল্প টোবাটেক সিং, যার পুরো অস্তিত্ব জুড়ে ছিল শুধু তার গ্রামের না, সেই টোবাটেক সিং। কিন্তু বিভাগের রেখা টেনে দেওয়া হলো এমনভাবে যে তার নিজের মাটি হয়ে গেল পরদেশ। সে জানত না সে কোন দেশের নাগরিক, ভারত না পাকিস্তান। শেষে মৃত্যুও তাকে ছেড়ে দিল না। সে মরল দুই দেশের মাঝখানের তারের বেড়ায়, যেখানে না ভারত না পাকিস্তান, শুধু এক নাম আঁকড়ে মরে গেল টোবাটেক সিং। মান্টুর এই গল্প শুধু গল্পই না, এটি যেন দেশভাগের প্রতীকী বাস্তব। পাকিস্তান থেকে আসা ট্রেনে কোনো যাত্রী নেই, শুধু লাশ, হাজার হাজার লাশ। ঘোস্ট ট্রেন নাম দিয়েছিল মানুষ। ইঞ্জিন চলত, কিন্তু ভেতরে কোনো জীবন্ত সাড়া শব্দ নেই। কেউ কেউ বলতো এটা উপহার, পাকিস্তানের রক্তমাখা উপহার। অমৃতসরের স্টেশনে যখন প্রথম ট্রেনটা এলো, তখন প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষেরা প্রথম ভেবেছিল যাত্রীরা ঘুমিয়ে আছে, কিন্তু কাছে গিয়ে দেখলো প্রতিটি মৃতদেহের চোখ খোলা, যেন তারা শেষ নিঃশ্বাসেও প্রশ্ন করছিল কেন। বাংলাও বাদ যায়নি। যে কৃষক সারা জীবন একই মাটিতে হাল ধরেছে, হঠাৎ করে সে হয়ে গেল অনুপ্রবেশকারী। যে নারী কখনো বাড়ির বাইরে পা বাড়ায়নি, সে রাস্তায় রাস্তায় হাঁটছে নিরাপত্তার খোঁজে। কেউ ডাকছে মায়ের নাম, কেউ খুঁজছে হারানো ভাইকে। তাদের চোখে ছিল শুধু এক প্রশ্ন, আমাদের দোষ কি? যে মাটিতে তাদের পূর্বপুরুষেরা জন্মেছে, মরেছে, সেই মাটিতেই তারা হয়ে গেল পরবাসী। দেশ বিভাগ শুধু মানচিত্র ভাগ করেনি, ভাগ করেছে পরিবার, ভাগ করেছে স্বপ্ন, ভাগ করেছে মানুষের আত্মা। যে ভাইয়ের সাথে একই থালায় খেত, সেই হয়ে গেল শত্রু। যে বোনের হাত ধরে হাঁটত, সেই হয়ে গেল পর। এই দাগ আজও শুকায়নি। আজও দেশগুলো ধর্মের ভিত্তিতে মানুষ ভাগে ব্যস্ত। কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী, সে হিসাব মিলাতে ব্যস্ত। আমরা দেশভাগের গল্প বলি, মানুষ ভাগ সে গল্প কেউ বলে না। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে অন্তত 9 শ্রমিকের। ওই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার পর তাদের সময় মতো চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ সহকর্মীদের। জাহাজটি কাটার আগে যথাযথ প্রক্রিয়া মেনে গ্যাস মুক্ত করা হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। 15 আগস্ট শুক্রবার সকাল 9টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি এলএনজি পরিবহন করত।
প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 8:30টার দিকে ফোরম্যান 7 থেকে 8 জন শ্রমিক ও কাটারম্যান নিয়ে একটি ট্যাঙ্কের চারপাশ গোল করে কাটেন। এরপর সেখান থেকে সরে যান। প্রায় 10 মিনিট পর গর্তটি পুরোপুরি খোলার জন্য সেখানে গেলে প্রথমে 2 জন শ্রমিক জ্ঞান হারিয়ে পড়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে আরও 2 জন শ্রমিক গ্যাসে আক্রান্ত হন। এরপর কাটিং ফোরম্যান তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। কি ঘটেছে তা দেখতে একজন নিরাপত্তা কর্মকর্তা মুখে মাস্ক পরে সেখানে যান। তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন। আর কত মৃত্যু হলে একটি অনিরাপদ শিল্পকে নিরাপদ করার কাজ শুরু হবে? এই ঘটনা সে প্রশ্ন আবারও তুলে দিচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বারবার হওয়া এই ধরনের ঘটনাকে দুর্ঘটনা বলা যায়, নাকি এটা হত্যাকাণ্ড? এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে টাকার বিপরীতে কমেছে 61 পয়সা, শতাংশের হিসাবে কমেছে 0.50%। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রা বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল 123 টাকা 41 পয়সা, সর্বনিম্ন দর ছিল 123 টাকা 5 পয়সা, আর গড় দাম ছিল 123 টাকা 20 পয়সা। আন্তঃব্যাংক মুদ্রা বাজারে 6 আগস্ট ডলারের সর্বোচ্চ দাম ছিল 123 টাকা 82 পয়সা, সর্বনিম্ন দর ছিল 123 টাকা 80 পয়সা, আর গড় দাম ছিল 123 টাকা 81 পয়সা। তবে কিছু ব্যাংকের ডলার বিক্রির দর এর থেকে বেশি, আর খোলা বাজারে এ দর আরও বেশি, 126 থেকে 127 টাকার মধ্যে। এবার শুনে নিচ্ছি বাংলাদেশের ক্রীড়া সংবাদ। ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের হতাশ করে দলকে ভালো অবস্থানে নিয়েছেন টাইগার ব্যাটাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে 6 উইকেটে 351 রান সংগ্রহ করেছে শান্ত তামিমরা। এতে প্রথম ইনিংসে সফরকারীদের লিড দাঁড়িয়েছে 153 রানে। চালকের আসনে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের লিড আরও বড় করার লক্ষ্য থাকবে টাইগার ব্যাটারিদের। তবে ব্যাকফুটে থাকলেও জয়ের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।